আমাদের নিঃশ্বাস নেওয়া এবং নিঃশ্বাস ত্যাগ করার জন্য যে তন্ত্রটা আছে বা যে সিস্টেমটা আছে তাকে বলা হয় শ্বসন তন্ত্র, যা শুরু হচ্ছে নাক দিয়ে। আর নাকের যে গহ্বর তার মাঝে একটা বিভেদকারী দেয়াল আছে, যেটা তরুণ বা কোমল হাড় দিয়ে গঠিত। তো যখন বাচ্চাটা শিশুকাল থাকে তখন বোঝা যায় না, কিন্তু যখনই একটু একটু বয়স বাড়ে এবং টিনেজ হয়ে যায় তখন দেখা যায় যে অনেকেরই নাকের মাঝের যে এই দেয়ালটা, বিভেদকারী দেয়ালটা, সেটা একটু বাঁকা। তো অনেকেরই হচ্ছে কি নাকের এই যে দেয়ালটা বাঁকা, এটা হওয়া সত্ত্বেও তার নিঃশ্বাসে কোনো কষ্ট হয় না, কোনো অসুবিধা হয় না। এই যে নাকের মাঝে যে বিভেদকারী পর্দাটা যে একটু বাঁকা হয়ে যাওয়া, তো সেটাকে ডাক্তারি ভাষায় বলা হচ্ছে ডেভিয়েশন অফ ন্যাজাল সেপ্টাম বা DNS। এখন এই ডিএনএস কিন্তু একদিনে দুদিনে হয় না, ওটা শিশুকাল থেকেই হতে থাকে এবং আগে কিন্তু এই রোগগুলি হতো না, আর এখন খুব বেশি দেখা যায়। এটার কারণ হচ্ছে যে এই কয়েক দশক আগে যখন শিশু জন্মগ্রহণ করত তখন মা চাচিরা এই বাচ্চাকে তো রেগুলার তেল মালিশ করতো পুরো শরীর জুড়ে, এবং নাকের দুপাশে খুব করে তেল মালিশ করতো, নাকটা চাপ দিত, তো নাকের হাড় যেন ভালো থাকে এই কাজটা করা হতো। এবং বাচ্চাকে খুব বেশি রোদে দেওয়া হতো, এবং বাচ্চা যখন একটু একটু বড় করে তাদেরকে প্রকৃতির মাঝে ছেড়ে দেওয়া হতো। এর ফলে কি হতো, বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যেত, তার কথায় কথায় ঠান্ডা লাগতো না, নাকের দুপাশে মাংস বেড়ে ন্যাজাল পলিপ হতো না বা সাইনোসাইটিস হতো না। ন্যাজাল পলিপের কারণেও কিন্তু এই ডিএনএস হয়, আবার সাইনোসাইটিস হলেও কিন্তু ডিএনএস হয়। এখন ডিএনএস যেটা হচ্ছে এটা আপনি কিভাবে বুঝবেন? শুরুতে কিন্তু বোঝা যায় না, কারো যখন এটা পুরো হয়ে যায় দেখা যায় নাকের মাঝে দেখবেন এরকম একটা সোজা যে দাগটা, ওটা দেখবেন সোজা নাই, একটু বাঁকা। ওটা দেখেও কিন্তু বোঝা যায় যে এই মানুষটা ডিএনএস এর শিকার। অথবা আমরা অনেক সময় নাকটাকে একটু উঁচা করে টর্চ দিয়ে দেখলেও কিন্তু দেখা যায় যে নাকের এক পাশের গর্ত একটু চাপা, অন্য পাশের গর্ত একটু খোলা, অর্থাৎ যে বিভেদকারী দেয়ালটা ওটা সোজা না। তো এখন অনেকে কি করেন, এই ডিএনএস হলে রেটিকুলার সেপ্টোপ্লাস্টি, অর্থাৎ অপারেশনের মাধ্যমে নাকের এই যে বিভেদকারী দেয়ালটা, এই দেয়ালটাকে সোজা করে। কথা হচ্ছে যে এটা সুফল কতটা, প্রায় দেখা যায় যে এই অপারেশনটা করার পরে যেই জটিলতা ছিল, যে সমস্যাগুলি ছিল, সেগুলো দূর হয় না, সমস্যাগুলি ফেরত আসে, নাকের যে দেয়ালের যে বাঁকা ভাব ওটা আবারও দেখা যায়। আর অপারেশন করার কারণে দুর্ভাগ্যবশত কারো কারো কানেও প্রবলেম হয়, কারো হয়তো কথা যে বলে আগে পরিষ্কারভাবে বলতো, এখন যেন সেই ভাবে বলে না, আওয়াজটা একটু নষ্ট হয়ে যায়। তো এই সমস্ত কথা বা এগুলি আপনারা নিজেরাই যাচাই করে দেখবেন। এখন কি করা উচিত, কি করলে আমার সন্তানের মাঝে এই ধরনের ডিএনএস হবে না? প্রথমে তো আজকের আধুনিক মাদের অনুরোধ করব, প্লিজ আগেরকার যুগে যেভাবে সন্তান মানুষ করত ওইভাবে করেন। দেশীয় নিজের দেশের তৈরি সরিষার তেল দিয়ে বাচ্চার শরীরকে তেল মালিশ করেন খুব করে, নাকের দুপাশে তেল মালিশ করেন, চাপ দেন, এবং বাচ্চাকে যথেষ্ট পরিমাণে রোদে রাখেন, তার বয়স অনুযায়ী পুষ্টি দেন। এখন অনেকে করে কি, নাক বন্ধ হয়ে গেলে করে কি ন্যাজাল ড্রপ বা ন্যাজাল স্প্রে দেয়। বাচ্চা যদি বয়স বড় থাকে তো তাহলে কি করব, আমরা অজুর সময় যেরকম নাকে পানি দিয়ে টানি না এবং ফেলে দেই, দিনে 5 বার করতে হয়, প্রত্যেকবার 3 বার করে করতে হয়। আর তো আমরা যদি নাও করতে পারি, সকালবেলা আমার বাচ্চাটাকে আমি শিখাই নাকে যেন আমি পানি দিয়ে নাক থেকে পানিটা টেনে আবার ফেলি, আবার এটা দিয়ে নাকটা পানি টেনে ফেলি। এইভাবে করলে হবে কি, বাচ্চার যে নাকের যে প্রবলেমগুলি, নিঃশ্বাস নিতে কষ্ট, এটা দূর হবে। আর অন্য যে কোনো কেমিক্যাল যে মেডিসিন আছে, সেটা ন্যাজাল স্প্রে হোক বা ন্যাজাল ড্রপ হোক, ওটার সাইড ইফেক্ট আছে, কিন্তু আমাদের যে এই পানি, এর
নাকটা এরকম ওয়াশ করে, এর কিন্তু কোনো সাইড এফেক্ট নেই। তো আগেই বললাম যে যদিও ছোট কাল থেকে নাকের এই হাড়টা বাঁকা হওয়ার প্রবণতাটা শুরু হয়, কিন্তু আমরা দেখি এটা আসলে টিনেজে। তো আমরা কি করব? আমি আগেই বললাম যে অনেকগুলি রোগের পরিণতি হচ্ছে ডিএনএস। পলিপাসের কারণেও ডিএনএস হয়, আবার সাইনোসাইটিসের কারণেও ডিএনএস হয়। তাহলে আমরা লক্ষণ দেখে ওষুধ দেবো, আমার কিচ্ছু জানার দরকার নেই ন্যাজাল পলিপের কারণে হচ্ছে প্রবলেম, না সাইনোসাইটিসের কারণে, না ডিএনএস এর কারণে। আমি লক্ষণ দেখে ওষুধ দিব। তো প্রথমে আমি দিব ক্যালকেরিয়া ফস। ক্যালকেরিয়া ফসের যে হয় দেখতে হবে, এটাকে বলা হয় রোগীর গঠন দেখে ওষুধটা দেওয়া হয়। রোগীরা সাধারণত একটু শুকনা থাকে, পাতলা থাকে, এবং রোগীদের পেটের সমস্যাটা ছোটবেলা থেকে থাকে, হয় লুজ মোশন বেশি থাকে, নাহলে কনস্টিপেশন। এইসব মানুষের যখন ডিএনএস হয় তো ক্যালকেরিয়া ফস দিবেন। আর যদি রোগীটা থলথলে মোটা হয়, তার এরকম নাকের হাড়টা, যেটা কোমল হাড়টা ওটাকে বাঁকা, তাহলে কি করব? আমি ক্যালকেরিয়া কার্ভ দিব। আর একটা আছে, ওটার নাম হচ্ছে ফর্মিকা রুফা। সেটাও যদি নাকের পলিপাস হওয়ার কারণে নাকের পর্দাটা, বিভেদকারী পর্দাটা বাঁকা হয়ে যায়, তখন হবে ফর্মিকা রুফা। এছাড়া ল্যামনা মাইনর নামেও ওষুধ আছে, সেটাও খুব ভালো কাজ করে। কখনো যখন দেখা যায় যে যাদের এরকম নাকের এই যে সমস্যাটা আছে, তো তাদের ঠান্ডাও লাগে, নিঃশ্বাসে কষ্ট হয়, যখন নাক থেকে যে মিউকাসটা বের হয় বা ফ্লেগামটা বের হয়, বা ন্যাজাল ডিসচার্জ বের হয়, যেটাই বলেন, সেটা একটু লম্বা রশ্মির মতো। এইটা দেখলে রুগীকে ক্যালিব্যাক্রম দিবেন। এছাড়া এর জন্য আরো অনেক যেমন ওষুধ আপনারা দিতে পারেন, সেটা হচ্ছে থুজা, স্যাম্বুকাস। তারপরে অনেকের আবার দেখা যায় যে নিঃশ্বাস যেহেতু ঠিক মতো নিতে পারছে না, তো এজন্য কি হচ্ছে, রোগীর খুব মাথা ব্যথা হয়। তো এটা যদি দেখেন যে রোগীর পুরো মাথাটা ব্যথা, রোগী ঠিক মতো নিঃশ্বাস না নেওয়ার কারণে, তাহলে রুগীকে আপনারা ন্যাট্রোমিওর ওষুধটা দিবেন। আর যদি দেখেন যে মাথার ব্যথাটা কেবল ডান দিকে আছে, স্যাঙ্গুনারিয়া দিবেন, বাম দিকে আছে স্পাইজিলিয়া দিবেন। আজকে কিন্তু আমি একটা কথা যে লক্ষণগুলি সেটা বলি নেই, আমি শেষে তাহলে লক্ষণ বলি নেই। যাদের ডিএনএস হয় তাদের কি হচ্ছে, প্রায় নাক বন্ধ থাকে, ঠান্ডা তো লেগেই থাকে, আর নিঃশ্বাসে একটু কষ্ট থাকে, কখনো বুকে ভার ভার বোধ, কখনো মাথা ভার ভার বোধ। আর যেটা হয়, যখন রাতে ঘুমাতে যায় তখন কিন্তু নাক ডাকে, এবং বেশ জোরে সোরে নাক ডাকে, আর অনেক সময় মুখটা খুলে সে ঘুমায়। তাহলে আমি ডিএনএস এর ওষুধগুলি দিলাম। এই ওষুধগুলি নাকের অন্যান্য প্রবলেমের ক্ষেত্রেও সমানভাবে কাজ করে। তো আমি আশা করি যে এর দ্বারা আপনারা সকলে উপকৃত হবেন। ধন্যবাদ।